জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক তারা নাকি এক হয়ে রাজপথে নামলে 7 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন হবে। 7 দিন কি এখনো শেষ হয়নি? শেষ হয় নাই, শেষ তো হয়ে গেছে। বিএনপি যদি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখত, সেক্ষেত্রে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান সফল হতো কিনা সেটি নিয়ে সন্দেহ এবং সংশয় আছে। বাংলাদেশ উপহার পেয়েছি, এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আমাদের জুলাই শহীদেরা। এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে জুলাই যোদ্ধারা। এখন প্রশ্ন থেকে যায়, জুলাই যোদ্ধা কারা আর কারা জুলাই যোদ্ধা না? গতকাল আপনারা দেখেছেন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেখানে আমিও ছিলাম। সেখানে জামাত এবং এনসিপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে প্রোগ্রামটি বানচাল করার উদ্দেশ্যে এবং বিদেশি কূটনীতিকদের সামনে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পরিকল্পিত মব করেছে। তারা তো মবে খুব পারদর্শী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক মব করেছে, গতকালও একই কাজ করেছে। দেখেন, সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত হয়েছিলেন। তারা এক প্রকার ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে তারা কিন্তু সভাস্থল ছেড়ে চলে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর মধ্য দিয়ে কি এনসিপি বা জামাতের সম্মান বেড়েছে? সেখানে কিন্তু বিভিন্ন দেশের সাংবাদিক বা গোয়েন্দা সংস্থা থাকা স্বাভাবিক, বা বাংলাদেশের প্রশাসন তারাও তথ্য সংগ্রহ করেছে। জামাত এবং এনসিপি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এইভাবে বানচাল করলো, বিদেশি কূটনীতিকদের সামনে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অসম্মান করলো। তারা আগামীতে রাষ্ট্র চালাবে, তাই না? মানুষকে সম্মান করতে শিখে নাই, জানে না। তারা আগামীতে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালাইতে চায়। গণঅভ্যুত্থানের কারণে এবং আওয়ামী শূন্যতার কারণে তারা বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়েছে। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং অতিথিবৃন্দ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি বাংলাদেশের বিরোধী দল তারা কি নিজেদেরকে ঠিকঠাক চালাইতে পারতেছে? যেখানে তারা বিরোধী দলই চালাইতে পারতেছে না, সেখানে তারা সরকারে গিয়ে সরকার চালাইতে চায়। খুব সস্তা। যেমনিভাবে প্রতিদিন হুমকি দেয় যে 1 মিনিটে ফেলিয়ে দিতে পারি, কেউ বা বলে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক তারা নাকি এক হয়ে রাজপথে নামলে 7 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন হবে। 7 দিন কি এখনো শেষ হয়নি? শেষ হয় নাই, শেষ তো হয়ে গেছে। তো যাই হোক, শেখ হাসিনার সময়ে আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা বজ্রকণ্ঠে কথা বলেছি। এখন যারা এত বড় বজ্রকণ্ঠে কথা বলছে, তাদের বক্তব্য ওই সময় পাওয়া গেছে। কর্নেল অলি আহমেদ যে সময়, আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, পল্টনে যে সময় মিছিল হতো, কর্নেল অলি আহমেদের দল এলডিপি তাদের কিছু নেতাকর্মী মিছিল করত, কিন্তু একদিনের জন্য কর্নেল অলি আহমেদকে রাজপথে পাওয়া যায়নি। একদিনও আমি দেখি নাই। এখানে উপস্থিত সবাই তো আমরা একসাথে মিছিল করেছি। ওই সময় বলা হতো যে তিনি অসুস্থ, অর্থাৎ শেখ হাসিনার সময় কর্নেল অলি আহমেদ অসুস্থতার ভান করে মিছিল মিটিংয়ে প্রোগ্রামে আসতো না। আর এখন তিনি সুস্থ হয়ে গেছেন। এখন তিনি এই 11 দলীয় জোট, যদিও প্রকৃতপক্ষে 2 দল ইতিমধ্যে তাদেরকে বর্জন করেছে, 9 দলীয় জোট প্রতিদিন সেই প্রোগ্রামে তিনি উপস্থিত হচ্ছেন। এখন সুস্থ হয়ে গেছেন, তরতাজা জোয়ান হয়েছেন, যে কারণে এখন আমাদের মা বাপকে নিয়ে নানানভাবে কথা বলেন, কটাক্ষ করেন। অথচ আমাদের মায়েরা, আমাদের বাবারা, আমাদের পরিবার 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময়, যে সময় আমরা জেলে গিয়েছিলাম, তারা রাজপথে নেমেছিল।
2018 সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে সফল না হলে 24 সালের গণঅভ্যুত্থান হয়। আপনি ইতিহাস বিকৃত করা হচ্ছে, এই জন্য খুব চিল্লাপাল্লা করলেন গতকাল। যে সময় ঘোষণাপত্র তৈরি করা হয়, আমরা বলেছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালে আবারও কোটা ফিরে আসে এবং বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়, যে সময় শেখ হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করে। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা আমরা যুক্ত করতে বলেছিলাম, কিন্তু এনসিপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেইটা যুক্ত করে নাই। ওই ঘোষণাপত্র এখন পাবলিক খায়, মাখে, কেউ পড়ে। দেখেন, ইতিহাস এইভাবে বিকৃত করলে সেই ইতিহাস কিন্তু মানুষ গুনায় ধরে না। আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকা স্বীকার করেছেন? গণ অধিকার পরিষদের যে ভূমিকা, সেটা স্বীকার করেছেন? যুগপৎ আন্দোলনে যারা ছিল, গণতন্ত্র মঞ্চ সহ, তাদের ভূমিকা স্বীকার করেছেন? করেন নাই তো। সুতরাং এইটা হলো এক ধরনের ন্যাচারাল পানিশমেন্ট, যা আপনাদের ইতিহাস মানুষ স্বীকার করবে না, জোর করে স্বীকার করাতে পারবেন না। এইটা প্রাকৃতিক শাস্তি। কি করবেন? কারণ আপনারা অন্যদের অবদান স্বীকার করেন নাই। এই যে আমাদের সৈয়দ এহসানুল হুদা ভাই, গণঅভ্যুত্থানের সময় তিনি জেলে গিয়েছিলেন। সরকার যদি তাকে থ্রেট না মনে করত, তাকে কি গ্রেপ্তার করত? অথচ আমি দেখেছি ঐক্যমত কমিশনে তাকে এনসিপির কতিপয় নেতা, যাদেরকে গণঅভ্যুত্থানের সময় আমরা দেখি নাই, তারা তাকে বিএনপির দালাল বলে নানানভাবে কটাক্ষ করেছে। তার মানে যারা প্রকৃতপক্ষে নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে আপনি বিএনপির দালাল বানিয়ে দিয়েছে। এনসিপিতে যারা আছে তারা সবাই বিপ্লবী। হ্যাঁ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন থেকে শুরু করে তাদের কিছু নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানে অনেক বড় ভূমিকা রেখেছে। নাহিদ ইসলাম এক দফার ঘোষক, এটি নিয়ে কোনো আপত্তি নাই। আপত্তি আছে? এবং এটি বিএনপি স্বীকার করে, এটি গণ অধিকার পরিষদ স্বীকার করে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি স্বীকার করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপির যে ভূমিকা, সেটিকে আপনি খাটো করতে পারেন? গণ অধিকার পরিষদের যে ভূমিকা, সেটিকে আপনি তুচ্ছ করতে পারেন? নুরুল হক নূর 2 আগস্ট সে কি বলে নাই যে শেখ হাসিনা 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও? তার এই বক্তব্য কি সারা দেশের মানুষকে সাহস জুগিয়েছে না? অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি অবহেলার শিকার হয়েছে নুরুল হক নূর, সব থেকে বেশি বঞ্চনার শিকার হয়েছে। তাদের একটা চিন্তা ছিল যে নুরুল হক নূর একজন তরুণ নেতা, আমরাও তরুণ নেতা, সুতরাং যদি তার অবদান স্বীকার করি, সেক্ষেত্রে আমরা ছোট হয়ে যাই। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন কারোর অবদান স্বীকার করবেন, আপনি মহৎ হবেন, বড় হবেন। কিন্তু আপনি যদি কারোর অবদান অস্বীকার করেন, প্রকৃতপক্ষে মানুষ আপনার অবদান মনে রাখবে না। সেটাই হয়েছে। এখন এনসিপি বা নাহিদ ইসলামদের অবদান মানুষ আর শুনতে চায় না, স্মরণ করতেও চায় না। এবং সামনে আপনাদের কি অবস্থা হয় দেখেন। জামাত ইসলামকে নিয়ে কি বলেন নাই বলেন? বলছেন যে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী। জামাত ইসলাম একটি ভারতের তৈরি দল। জামাত ইসলাম সংস্কার চায় না। জামাত ইসলাম প্রতারণা করছে। জামাত ইসলাম কি ইসলামিক দল? এনসিপির শীর্ষ নেতারা, নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহরা এই কথা বলে নাই? এখন নাহিদ ইসলাম আরেকটি কথা বলেছিল, এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সত্যি তো তা হয়েছে, কিন্তু আমার লজ্জা লাগছে, আজকে নাহিদ ইসলাম জামাতের আমিরের নেতৃত্ব মেনে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব মেনে আজকে সচিবালয় ঘেরাও করতে গিয়েছে। যে জাতি নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করলো, আর শহীদ নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো, লজ্জা, ধিক্কার জানাই। এটি কি হওয়ার কথা ছিল বন্ধুগণ? দেশবাসীর কাছে আমার প্রশ্ন, কোন পরিপক্ক রাজনৈতিক দল কি সচিবালয় ঘেরাও করতে পারে? আপনারা দেখেছেন কখনো বিএনপি বা বড় কোনো দল অতীতে সচিবালয় ঘেরাও করেছে? আজকে দেখেন কিছু মানুষজন নিয়ে আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান
পরিকল্পিতভাবে সচিবালয়ে মাপ সৃষ্টি করেছে। এই যে জামাত এবং এনসিপির হঠকারী রাজনীতি, তারা এই রাষ্ট্রকে অচল করতে চায়। শেখ হাসিনাকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এই জামাত এবং এনসিপি। শেখ হাসিনা ডিসেম্বরে নাকি বাংলাদেশে ফিরবে। ভারতে গতকাল সে ভারতের সরকারের সহযোগিতায় সাংবাদিক সম্মেলন করেছে। যদিও কবে বাংলাদেশে ফিরবে একটি তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখ সে বলে নাই। সাংবাদিকদের উত্তরে বলেছে সে নাকি ডিসেম্বরেই ফিরবে। আমরা অপেক্ষায় আছি, আসেন, দেশে ফেরেন। হয়তো মনে করছেন যে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ রয়েছে, বাংলাদেশে ফিরে আপনি জামাত এবং এনসিপির সাথে আন্দোলন করবেন, কিন্তু বাংলাদেশপন্থী জনগণ এটি মেনে নিবে না। জামাত ইসলাম যদি মনে করে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবে, বাংলাদেশের জনগণ সেই আন্দোলন প্রতিহত করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আবার নাহিদ ইসলাম বলেছেন যে 24-এ বর্ষা বিপ্লব হয়েছে, প্রয়োজনে 26-এ বর্ষা বিপ্লব হবে। দেখেন 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং আপনারা কোনটা গণ অভ্যুত্থান আর কোনটা বিপ্লব সেই পার্থক্য একটু বোঝার চেষ্টা করেন। বিপ্লব হওয়ার সুযোগ ছিল, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা তড়িঘড়ি করে ক্ষমতা দখল করার জন্য আপনারা শপথ নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতির হাতে। যে রাষ্ট্রপতিকে আপনারা মানেন না তার হাতে শপথ নিলেন, যে সংবিধানকে আপনারা মানেন না সেই সংবিধান মেনে শপথ নিলেন, আর সেই দায় দেন নুরুল হক নূরের, সেই দায় দেন এহসানুল হুদার। যখন নুরুল হক নূররা বলে যে আপনারা তো সংবিধান মেনে শপথ নিয়ে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এই রাষ্ট্রপতি এবং সংবিধানকে আপনারা নতুনভাবে জন্ম দিয়েছেন, এইটাই হলো অপরাধ। যে তারা যে ভুল করেছে সেই ভুল নিয়ে কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না। আজকে বাক স্বাধীনতা মানে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা প্রতিনিয়ত গালিগালাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের মন্ত্রীদেরকে যে ভাষায় কথা বলছে, তুই তুকারি করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছে। এইটা কি রাজনীতির ভাষা? আর এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে বিভিন্ন জেলায়, ওই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে গালিগালাজ করছে। বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল না হয় কিছু বলল না, কিন্তু ওই এলাকার যারা সংক্ষুব্ধ ভোটার তারা তো প্রতিবাদ জানাতেই পারে। ভাগ্য ভালো যে ওই এলাকার মানুষ ঝাঁটা কিংবা বারণ নিয়ে ঝেঁটিয়ে বিদায় করে নাই, এতটুকু সম্মান করেছে। যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে এই ভাষার জবাব তো শক্তভাবে দেওয়া দরকার ছিল। বাংলাদেশের রাজনীতি এতই কি ভালো যে আপনি আমাকে ইট মারবেন, বিনিময়ে আপনি বলবেন যে ফুল মারেন? এই যে আজকে সচিবালয় ঘেরাও করলো, এর মধ্য দিয়ে এই রাষ্ট্রকে প্রকৃতপক্ষে অচল করার একটি দুরভিসন্ধি জামাত এবং এনসিপির চিন্তার মধ্যে রয়েছে বলে আমি মনে করি। সচিবালয় তো গণ অভ্যুত্থানের সময়ও ঘেরাও করে নাই, তাহলে এখন তো আপনারা ভালো রয়েছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো চলতেছেন। আপনাদের মগবাজারে বছরের পর বছর ধরে তালা ঝুলেছিল, সেটাও এখন নাই। প্রতিনিয়ত সভা সমাবেশ করতেছেন, জেলায় জেলায় যাচ্ছেন, পুলিশ নিরাপত্তা দিচ্ছে, প্রটোকল দিচ্ছে। মানে পুলিশি নিরাপত্তায়, পুলিশি প্রটোকলে গণ অভ্যুত্থান ঘটাইতে চান। গণ অভ্যুত্থানে তো পাঞ্চা জিনিস, এত সস্তা জিনিস। আমি জামাতের আমিরকে একটা বিষয়ে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব। মানে মাঝে মধ্যে তো প্রশংসাও করা লাগে, তাই না? না হলে তো পরিকল্পিতভাবে আমার উপরে মব সৃষ্টি করতে পারে। মানে মাঝে মধ্যে ব্যালেন্স করতে হবে, তাদের প্রশংসা করতে হবে, না হলে তো তারা যে কোনো জায়গায় মব সৃষ্টি করতে পারে। তবে তাদের মবের ভয় আমি পাই না। আজকে দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ, তার কান বরাবর একটা থাপ্পড় মেরেছে। আমি জানি না এ নিয়ে জামাত ইসলাম আবার আরেকটি পক্ষ মিছিল করে কিনা, তবে ফেসবুকে লেখালেখি চলতেছে এমপি মাসুদের গালে থাপ্পড় কেন, তারেক রহমান জবাব চায়।
মানে সব কিছুর জন্য যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়ী, সুতরাং এই যে ডাক্তার শফিকুর রহমান এমপি মাসুদের গালে কষে একটা থাপ্পড় মারলো, এর জন্য একটা বিক্ষোভ মিছিল করেন। মানে সব কিছুর জন্য বিএনপি দায়ী। রাষ্ট্রের এই যে অচল অবস্থা শেখ হাসিনা সৃষ্টি করে গিয়েছিল, এই যে গ্যাসের সংকট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমরা দায় এড়াতে চাই না। একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে এই সংকট। তো এই সংকটের জন্য আপনি বিএনপিকে দায়ী করবেন আর বলবেন যে আর একটি বর্ষা বিপ্লব ঘটিয়ে দিব। জামাত এবং এনসিপির নেতৃত্বে এই বাংলাদেশে দ্বিতীয় কোনো গণ অভ্যুত্থান হবে না। গণ অভ্যুত্থান তো সস্তা জিনিস না, যেখানে নাহিদ ইসলাম নিজেই বিশ্বাস করে না যে জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন হবে, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে, সেখানে এই প্রতারণার জোট, 9 দলীয় জোট, আগে তো 11 দল ছিল, তার মানে কি 2 দল চলে যাওয়া মানে কি বিরোধী দলের প্রতিনিয়ত পতন হচ্ছে, সামনে আরও পতন হবে। এই যে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণে নির্বাচন করতে চায়, এবং আমরা দেখেছি যে জামাত ইসলাম সাদিক কায়েমকে ঘোষণা করেছে। দেখেন এটিকে কেন্দ্র করে আগামীতে জামাত এবং এনসিপির ভাঙন হয় কিনা, নিজেদের ভাঙন সামলান, এরপরে না হয় সরকারি দলের পতন ঘটিয়েন। তবে আপাতত আপনাদের পতন শুরু হয়েছে, এই পতন সামলান, ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন। আমি মনে করি আগামী 10টা বছর এই রাষ্ট্র, সংবিধান, আইন, রাষ্ট্র ব্যবস্থা আপনাদের শেখা দরকার। আপনাদের যোগ্যতা ইতিমধ্যে জাতীয় সংসদে প্রমাণিত যে আপনারা যদি এদেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতো, আগামী 1 সপ্তাহ জামাত এবং এনসিপি রাষ্ট্র পরিচালনা করতে পারতো না। আমি আর কথা বাড়াচ্ছি না। আবারও আমি ধন্যবাদ জানাই যাদের কারণে এই নতুন বাংলাদেশ, বিশেষ করে সংগ্রামী নেতা নুরুল হক নূর, আমার সহযোদ্ধা, তার সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এবং এখানে যারা আছে ফারুক হাসান, আবু হানিফ,